পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভুরভুর করছে পাকিস্তান প্রেম। কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসলামাবাদ। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চোখ রাঙাচ্ছে পাকিস্তান। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষে ধর্মকে হাতিয়ার করে পাকানো হচ্ছে ঘোট। কেন করছে পাকিস্তান এসব? কি তাদের লক্ষ্য? আসুন আজকের প্রতিবেদনে দেখিনি তারই বিশ্লেষণ। পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়ের পরই মাখো মাখো প্রেম বাংলাদেশ পাকিস্তানের। প্রথমেই দেখে নিন এই ছবিটা। লাল রঙের ওপর লেখা, উগ্রপন্থী ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত। কে বলেছেন কথাটা? পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ইসলামাবাদে মার্কা-ই হকের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন, এমনটাই জানিয়েছে ডন। শুধু তাই নয়, আরও একটি পোস্ট আপনাদের দেখাই, যেখানে লেখা, ইতিহাসের দেওয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। সির্ফ দিল্লিকেই চোখ রাঙিয়ে যে পোস্টগুলি করা হয়েছে তা নয়, পশ্চিমবঙ্গে পালাবদলের পর মুসলিমদের ওপর অত্যাচারের ফেক ভিডিও ছড়ানোর পাশাপাশি পাকিস্তান হুঙ্কার দিয়েছে মুসলিম নির্যাতন বন্ধ না হলে বিশ্ব মুসলিম এক হওয়ার ডাক দেবে তারা। পাক সেনাপ্রধান আসিফ মুনিরের পোস্ট ছড়াচ্ছে ঝড়ের গতিতে। আশ্চর্যের বিষয়, এর সবটাই ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের একাংশের মানুষ পেট ভরে তা খেয়েও নিচ্ছেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে বলে যেসব খবর রটানো হচ্ছে, ফ্যাক্ট চেক করে দেখা গেছে তার প্রতিটাই ভুয়ো। প্রথমত, বুলডোজার দিয়ে ভবন ভাঙার দৃশ্য ছড়িয়ে পড়েছে। আদতে যেটি উত্তরপ্রদেশের সন্ত কবির নগরের খলিলাবাদ এলাকার ঘটনা। সেখানে সরকারি জমিতে একটি অবৈধ নির্মাণ ভাঙা হয়েছিল। ঘটনাচক্রে সেই জায়গায় মাদ্রাসা ছিল। মাদ্রাসাটি যুক্তরাজ্য ভিত্তিক ধর্মীয় প্রচারক আনাস সিদ্দিকির বলে জানা যায়। প্রশাসনের দাবি, বিদেশি অর্থায়নের অভিযোগ তুলে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এই মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। দ্বিতীয়ত, ভারতে ধর্ম পরিবর্তন না করায় মুসলিম ব্যক্তিকে ঝুলিয়ে রাখার যে ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, তা আসলে ইটালির ঘটনা। ইতালিতে এক সাংস্কৃতিক প্রদর্শনীতে অস্ট্রিয়ান শিল্পী ফ্লোরেন্টিনা হোলজিঙ্গারের করা একটি পারফরমেন্সের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। তৃতীয় ঘটনায় রটানো হয়েছে বিজেপি কর্মীরা পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িতে অগ্নিসংযোগ করছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিজেপি কর্তৃক মুসলমানদের বাড়িতে অগ্নিসংযোগের কোনো ঘটনাই নয়। কলকাতার ইকবালপুরে একটি আবাসিক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত অগ্নিকাণ্ডের ঘটনাকে এইভাবে প্রচার করা হচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর পাকিস্তান কিংবা বাংলাদেশের এত মাথা ব্যথার কারণ কি? কারণ সীমান্তে নজরদারিতে বাধা। বিশেষজ্ঞরা বলছেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এতদিন পর্যন্ত পাক সীমানার আশেপাশে থাকা রাজ্যগুলি যেমন গুজরাট কিংবা রাজস্থান থেকে ভারতের ওপর নজরদারি চালাতো। বিএসএফ কিংবা সেনার গতিবিধি ছিল তাদের লক্ষ্যবস্তু, অর্থাৎ সীমান্ত লাগোয়া রাজ্যগুলি থেকে নেটওয়ার্ক বানিয়ে ভারতকে আতশকাচের তলায় রাখা। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দেবার কথা জানান। আর এইখানেই যত আপত্তি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণার পরই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে অতিরঞ্জিত মিম। পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতার দেওয়ায় বাংলাদেশ নাকি গাজায় পরিণত হবে। কেন বলা হচ্ছে এসব? ওয়াকিবহাল মহলের মত, পাকিস্তান চাইতো পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে সমগ্র পূর্ব ও উত্তর পূর্ব ভারতে নজরদারি চালিয়ে যেতে। কাঁটাতার দিলে সে কাজে সমস্যা হতে পারে। বাংলাদেশের সামাজিক মাধ্যমে যখন কাঁটাতারের গাঁজা তত্ত্ব ছড়িয়ে পড়ছে, ঠিক তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললেন?
শুনে নেব। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কিনা। সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা কথা বলবে, সেটার সাথে সংশ্লিষ্ট নই আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনো রকমের পুশিং না হয় সেটার ব্যবস্থা করা। এখানে শেষ নয়, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর মুসলিমরা সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে বলে যেসব খবর রটানো হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, সেসব যে ভুয়ো তা নিজে মুখেই স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনার কাছে কি খতিয়ান আছে যে অত্যাচার শুরু হয়েছে? গণমাধ্যমে ওভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়াতে পুরানো চিত্র দিয়ে এসছে। আচ্ছা, আমরা আমাদের এখানে ডিপ্লোম্যাটিক মিশন আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে পুশিং না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। এই বিষয়ে তো আমি গতকালকে কথা বলেছি। বাংলাদেশের সার্বভৌমত্ব, আরেকটি দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি। আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের মাখো মাখো সম্পর্ক গড়ে ওঠে তা স্পষ্ট হয়ে গেছে। আপনাদের মনে করিয়ে দিই, 2025-এর অক্টোবরে ঢাকায় পাক সেনার জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা দেখা করেন নোবেল মাস্টারের সঙ্গে। তখন ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্ব জোরদারে অতি সক্রিয় হয়ে ওঠেন মোহাম্মদ ইউনূস। অক্টোবরের সেই বৈঠক থেকে ঢাকা করাচির বিমান যাত্রায় শিলমোহর দেয় দুই দেশ। সেই মতো 14 বছর বন্ধ থাকার পর 2026-এর 29শে জানুয়ারি খুলে যায় পাকিস্তান বাংলাদেশের আকাশপথ। শুধু তাই নয়, 2025-এর জানুয়ারি মাসে ঢাকায় আসেন আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। উদ্দেশ্য ছিল দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে নেটওয়ার্ক তৈরি। যদিও ভারত সীমান্তে নাশকতামূলক কাজ বাড়ানোর জন্যই আইএসআই প্রধান বাংলাদেশে আসেন, অভিযোগ ছিল এমনটাই। ঢাকায় খোলা হয় আইএসআই এর অফিস। এবার দেখুন 2024-এর 19শে ডিসেম্বর কায়রোর D8 সামিটে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইউনূসের সাক্ষাতের ছবি। বুঝতেই পারছেন গোপন প্রেম প্রকাশ্যে এসেছে। এবার দেখুন 2026-এর গত 11ই মে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরপাক খায়, যেখানে লেখা আছে ইতিহাসের দেওয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। গোয়েন্দা তথ্য আদান প্রদানে ইসলামাবাদের সঙ্গে 10 বছরের চুক্তি করল ঢাকা। সেই সঙ্গে ঢাকা থেকে 26 পাকিস্তানি গুলশানে ঢুকে পড়েছে বলেও খবর ছড়ায়। বিশেষজ্ঞদের অভিমত, 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পরই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশ ও পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কাছাকাছি আসা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভির মধ্যে সম্প্রতি মাদক বিরোধী ও মানব পাচার বিরোধী একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল বিষয় হচ্ছে দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে আনুষ্ঠানিক গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা। এর আওতায় গোপন তথ্য আদান প্রদান, তদন্ত কার্যক্রমে সমন্বয় এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরির কথা বলা হয়েছে, যাতে দুই দেশের সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় থাকে। এখন প্রশ্ন উঠছে,
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে মাদক বিরোধী চুক্তি করছে, অথচ ইসলামাবাদ নিজেই সমগ্র উপসাগরীয় অঞ্চলে মাদক পাচারের করিডোর বানিয়েছে। পাকিস্তানের মাদক মাফিয়ারা বাংলাদেশিদেরও সেই কাজে ব্যবহার করছে, সেটি ভুলে গেলে চলবে নাকি? বিশ্লেষকরা বলছেন 1971 ভুলে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তার মূল উদ্দেশ্যই হলো ভারতকে অস্থির করা ও নাশকতার কাজ বাড়ানো। 26 পাকিস্তানি ঢাকার গুলশানে ঢুকে পড়েছে বলে মাঝখানে খবর ছড়ায়। জানা গেছে পাকিস্তান থেকে আসা এই প্রতিনিধি দল 10ই মে ঢাকায় পৌঁছায়। এরপর রাজধানীর গুলশান 2 এলাকায় লেক ক্যাসেল নামে একটি গেস্ট হাউসে সকলে ওঠে। এই সমগ্র সফরটি পাকিস্তান হাই কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যদিও এই বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা পাকিস্তান হাই কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন চিকিৎসক, শিক্ষাবিদ, গবেষক এবং বিভিন্ন পেশার মানুষ। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা একটি এডুকেশন এক্সপোতে অংশ নিতে বাংলাদেশে এসেছেন, কিন্তু গোয়েন্দা মহলের একাংশের মতে এত বড় একটি দলের একসঙ্গে আগমন এবং দীর্ঘ সময় ধরে অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ফলে সীমান্তবর্তী অঞ্চলের যে কোনো অস্বাভাবিক গতিবিধি বা বিদেশি প্রতিনিধি দলের কার্যকলাপকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং সীমান্ত রাজনীতির আবহে এই সফর আরও বেশি আলোচনার কেন্দ্রে এসেছে। সূত্রের খবর, প্রতিনিধি দলের সদস্যরা ধাপে ধাপে বাংলাদেশ ছাড়বেন। এই দীর্ঘ সময় ধরে অবস্থান নিয়েও নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। কারণ সাধারণত শিক্ষা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের সফর তুলনামূলকভাবে স্বল্প সময়ের হয়ে থাকে। গোয়েন্দা সূত্রের দাবি, পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে। প্রতিনিধি দলের সদস্যদের চলাফেরা, তাদের বৈঠক এবং যোগাযোগের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে বাংলাদেশ পাকিস্তান নির্ভর হচ্ছে ক্রমশ। পাকিস্তান কৌশলে ভারত বিরোধিতায় ইন্ধন দিতে ধর্মকে হাতিয়ার করে বাংলাদেশকে দলে টানছে। পশ্চিমবঙ্গ যার উদাহরণ। যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারতে তথা পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের কোনো খবর নেই তাদের কাছে, যে কটা রটেছে তা পুরনো ছবি, তিনি খারিজ করেছেন, অর্থাৎ ফেক নিউজ। তারপরেও একই ইস্যুতে পাকিস্তানের এত কষ্ট কিসের? যাতে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধিতা মসৃণভাবে চালানো যায়। ভারত বিরোধিতায় ইন্ধন দিয়ে মুসলিম আগ্রাসনের পথ বিস্তার করা যায়। টোপ দিয়েছে তারা বাংলাদেশকে। বাংলাদেশও ভুয়ো খবরের সেই মরফিনে বুঁদ হয়ে অন্ধ পাক প্রেমে হাবুডুবু খাচ্ছে। সীমান্তে কাঁটাতার দেওয়ায় ব্যথা পেয়েছে পাকিস্তান। জামাতের ফেক ফ্যাক্টরিতে ভুয়ো খবর তৈরি হয়ে জায়গা নিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জামাতের সঙ্গে হাতে হাত মিলিয়েছে তাদের বি টিম এনসিপি। এরপরও কি পাকিস্তান প্রসঙ্গে ঠান্ডা মাথায় ভাববেন না বাংলাদেশের মানুষ? অতীত ভুলে যাচ্ছেন কি তারা? 71-এ পাকিস্তান ঠিক কি করেছিল ভুলে যাচ্ছেন? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস।